প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান মার্কেট হচ্ছে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আজ আমরা এই পুঁজিবাজার নিয়ে আলোচনা করি, পুঁজিবাজারের গতি প্রকৃতি এবং পুঁজিবাজারের অবস্থান নিয়ে। আমরা আজকে আলোচনা করব দেখেন পুঁজিবাজার এবং তার বর্তমান ইকোনমি অফ দ্য কান্ট্রি। যেমন আমরা ধরেন প্রায় আপনারা পত্রপত্রিকায় দেখতে পেয়েছেন যে 1 কোটি লোক হতদারিদ্র সীমার থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ বাজারে ইকোনমির অ্যাক্টিভিটি আছে। এই যে আমাদের আলোচনায় আসবে এটা যে আমাদের ইকোনমি এখন কতটুকু পুঁজিবাজারে কন্ট্রিবিউট করবে। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারাও আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আজকে আমাদের আলোচক হিসেবে আসছেন রহমত পাশা, সিও ইউসিবিএল ক্যাপিটাল লিমিটেড। ওনাকে আপনারা প্রায়শই টিভিতে দেখেন। আরেকজন সবার প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ হেলাল, প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির এবং অর্থনীতিবিদ এবং পুঁজিবাজারের একজন বিশ্লেষকও। আজকে আমাদের আলোচনাটা খুবই মজার হবে, কারণ ইকোনমি নিয়ে কথা হবে, পুঁজিবাজার নিয়ে কথা হবে। দুজন বিশেষজ্ঞ পুঁজিবাজারের নিয়ে আলোচনা করবে। ডক্টর হেলালকে নিয়ে শুরু করি। হ্যাঁ, ইকোনমি নিয়ে আমি কথাটা বললাম যে হতদরিদ্র থেকে 1 কোটি লোক বেরিয়ে আসছে, অর্থাৎ ইকোনমির অ্যাক্টিভিটি ইন দ্য মার্কেট ইজ দেয়ার। সে পুঁজিবাজারের সঙ্গে এর সম্পৃক্ততা কীভাবে করবেন, এটা নিয়ে যদি আপনি আলোচনা করেন। ধন্যবাদ। একটা জিনিস আপনার, যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, অনেক দিন থেকে একটা কথা আছে যে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় আর তার সুফল যদি আপনার নিম্ন আয়ের মানুষ না পায়, গরিবরা না পায়, তাহলে সেই প্রবৃদ্ধি দিয়ে আমরা কী করব। এবং আজ থেকে 10 বছর আগ পর্যন্ত আমরা দেখতাম যতই আপনার ইকোনমিক প্রবৃদ্ধি হচ্ছে, অর্থনৈতিকভাবে দেশ অনেক বেশি এগিয়ে যাচ্ছে, ততই আপনার ধনী এবং দরিদ্রের যে আয়ের বৈষম্য সেটা বাড়ছিল। গত 10-12 বছরে আমরা বিবিএসের যে আপনার তথ্যপত্র সেগুলো অ্যানালাইসিস করে অনেকগুলো আপনার স্টাডি আছে যেখানে দেখা গিয়েছে যে এই বৈষম্য বাড়ছে না, একই জায়গায় আছে, স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। তার মানে যতই আপনার অর্থনীতি গ্রো করছে, তার বেনিফিটটা ধনী এবং গরিব সবাই পাচ্ছে। এই যে আপনি অতি দরিদ্র কথা বললেন বা দরিদ্র কথা বললেন, সেগুলো কি যে যারা কিনা উৎপাদন ব্যবস্থার সাথে সম্পৃক্ত না, আজকে শাহবাগে যে হাত পাচ্ছে সে তো উৎপাদনের কোনো কিছুর সাথে সম্পৃক্ত না। তো সম্পৃক্ত যদি না হয়ে থাকে, তাহলে উৎপাদনের কোনো একটা অংশ তো তার মজুরি হিসেবে বা অন্য কোনো উপায়ে তার হাতে আসবে না, তাতে হাত পাততে হবে। ফলে যখনই আপনার এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে এই নিম্ন আয়ের বা গরিব মানুষগুলো সম্পৃক্ত হয়, তখনই আপনারা দেখবেন যে তার হাতে ওই অর্থনীতির যে অ্যাক্টিভিটিস তার একটা অংশ আসে যায়। তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে এই যে গত 10-12 বছরে আপনারা দেখবেন যে এই যে বললাম যে এই ব্যবধানটা বাড়ছে না, কিন্তু একই জায়গায় আছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন এই ইকোনমিক প্রবৃদ্ধির সাথে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে কিন্তু এই যে দারিদ্র্য বিমোচন যেটা, সেই বিমোচনের কিন্তু একটা শক্ত একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এবং ওই যে একটা ব্যাপার যে খালি দারিদ্র্য বিমোচন হলে, মানে আপনার খালি প্রবৃদ্ধি হলে চলবে না, দারিদ্র্য বিমোচন হতে হবে, অর্থাৎ গরিব মানুষের কাছে তার সুফল যেতে হবে এবং যাচ্ছে সেটা। ধন্যবাদ। যাচ্ছে বলে আপনার এখন যে প্রশ্নটা আসছে সেটা হলো যে আমরা কিভাবে প্রবৃদ্ধিকে বাড়াবো এবং বাড়লে সাথে সাথে আপনার এই দারিদ্র্য বিমোচন হবে। এবং সেই জায়গাটায় আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর, যার মধ্যে আপনার আছে হলো ব্যাংকিং সেক্টর আর হলো আপনার পুঁজিবাজার কীভাবে ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। জনাব রহমত পাশা, আপনি ক্যাপিটাল মার্কেটের একজন কর্ণধার বলতে পারি, যে আপনার বিদেশি বিনিয়োগ আপনার হাতে হয়, আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে আপনার আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ বৈঠক করছে, হ্যাঁ, পুঁজিবাজার সম্পর্কে বিকশিত করার জন্য। আপনি যদি কিছু বলেন। আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই খুবই ইতিবাচক। তারা যেই উদ্যোগটা নিয়েছে, স্পেশালি আমরা দেখছিলাম অনেকদিন ধরে একটা বড় চ্যালেঞ্জের মুখে ছিল আমাদের স্টক এক্সচেঞ্জ, সেটা হচ্ছে যে কীভাবে স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে পাওয়া যায়। আমরা তো প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় টাইম এক্সটেনশন করে হয়তো এটাকে কোনোভাবে করা যায়। বাট আমরা খুব দেখলাম যে প্রায় বড় বড় 7টা কোম্পানি, ওয়ার্ল্ড রিনাউন্ড, যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, তারা অলরেডি প্রেজেন্টেশন দিয়ে গিয়েছে এবং তারা তাদের ইন্টারেস্ট শো করেছে। তো তাদের এটা হচ্ছে যে পোটেনশিয়াল আছে অবশ্যই। একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের এখানে ইকুইটি ছাড়া আর কোনো কিছু নাই, বাই সেল করা ছাড়া কোনো প্রোডাক্ট নাই, ডেরিভেটিভস নাই, কিছু নাই, কোনো প্রোডাক্ট নাই। বাট স্পেশালি বন্ড, ডেরিভেটিভস তো আরেকটু পরে ধাপ। বন্ড মার্কেটেই, হ্যাঁ, বন্ড মার্কেট। আমি একটু ওয়েট করেছি আপনাকে। সরকার কিন্তু 45,000 crores
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য চাচ্ছে, ফান্ড নিচ্ছে right. ফান্ড নিচ্ছে, এবং বন্ড মার্কেটে আসতে হবে তাকে, এবং বন্ড মার্কেট রেস করতেই হবে। রাইট, তো এটা একটা বড় ইয়ে, যেটা হেলাল ভাই যেটা বলছিলেন যে আমাদের যে অতি দরিদ্র যেখান থেকে আমরা অনেক লোক বের হয়ে আসছে, তো এর সাথে আপনি যেটা প্রশ্ন করছেন যে পুঁজিবাজারটা কীভাবে রিলেটেড হবে। হ্যাঁ, তো পুঁজি নিলে যেটা হয়, যেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হয়, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক একটা উপকৃত হবে, প্লাস যারা মালিক তারাও উপকৃত হবে, তাদের ইনকাম বাড়লে সেই খরচটা তো কিছু না কিছু আমাদের দরিদ্র মানুষের ওখানে যাবে, সেটা কোরিলেটেড একটা জিনিস। তো যেটা হচ্ছে যে এই ধরনের ইনভেস্টর আসলে নতুন বন্ড, যেটা আপনি বললেন, ইয়েস, সরকারও তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে কিন্তু টাকার কথা তখন চিন্তা করতে হবে না, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য বড় এজেন্সির কাছে তাকাতে হবে না, তখন আমরা নিজেরাই কিন্তু এই টাকা দিতে পারবো। আপনি এখন ব্যাংকের দিকে তাকিয়ে দেখেন, সব ব্যাংক তাদের সারপ্লাস ফান্ড নিয়ে বসে আছে, লেন্ডিং রেট অলমোস্ট প্রায়, আজকে পত্রিকায় দেখছিলাম কোন একটা ব্যাংক 8% বলছে তারা লোন দিবে, 7 to 8% চলে আসছে, তো সিঙ্গেল ডিজিটে চলে আসছে, এত আপনার রেট কমে গেছে, বাট ডিমান্ড কিন্তু সেই তুলনায় বাড়ছে না। একটা বড় জায়গা ছিল, আমি কিছুদিন আগে আমরা পেপারে প্রায় দেখি যে আমাদের একটা বড় কারণ ছিল যে কেন বাড়ছে না আসলে, ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন, সব কিছু তো পজিটিভ, হ্যাঁ, আপনার জিডিপি বাড়ছে, ইনফ্লেশন লো আছে, ইন্টারেস্ট রেট কম আছে, তাহলে সমস্যাটা কোথায়? রেমিডেন্সও আছে, আমাদের ফরেন কারেন্সিও সমস্যা নাই, যেটা হচ্ছে যে আমাদের পাওয়ার সেক্টরে বড় ধরনের একটা ঘাটতি ছিল আমাদের, যে পাওয়ার না হলে তো আপনি বড় ইন্ডাস্ট্রি করতে পারবেন না, শুধু টাকা দিয়ে তো আপনার ইন্ডাস্ট্রি হবে না, গ্যাস এবং পাওয়ার, রাইট। বাট এটা গ্র্যাজুয়ালি আমরা দেখছি এখন প্রায় 14,800 মেগাওয়াট কিন্তু এখন আমাদের উৎপাদন ক্ষমতা, হ্যাঁ, যেটা 70% মানুষকে রিচ করতে পেরেছে, আরও 30% বাকি আছে। তো গভর্নমেন্ট ইজ প্ল্যানিং, এবং এই টাকাগুলা যেটা বাইরে থেকে নেওয়া হচ্ছে, এটা যদি আমাদের পুঁজিবাজার থেকে নেয়, আমরা যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট দেশ এবং প্রত্যেকটা মানুষ সেখানে কিন্তু ইনভেস্ট করতে পারবে। আজকে এফডিআর এবং সেভিংস ছাড়া আপনি কোনো সঞ্চয়পত্রে লিমিটেড অ্যামাউন্ট আপনি রাখতে পারেন, 30 লাখের উপর রাখতে পারছেন না, সেভিংস এবং এফডিআর ছাড়া কোনো জায়গা নাই। বাট আপনার যদি বন্ড আসে বাজারে, সেটা যদি একটা ফিক্সড রেট হোক, ফ্লেক্সিবল রেট হোক, যত বড়ই হোক না কেন, সেখানে কিন্তু আমাদের জনগণ, সাধারণ মানুষ, আমরা ওখানে ইনভেস্ট করতে পারি। এক্স্যাক্টলি, বড় যে জিনিসটা পাশাপাশি হচ্ছে, আপনি যে বন্ড এবং এই যে বলতেছেন যে বন্ড মার্কেটে আসা উচিত, এবং সবচেয়ে বড় কথাটা এফডিআর রেট, যেটা এফডিআর রেট আর ইনফ্লেশন রেট যদি করেন, তাহলে আপনি নেগেটিভ হতে চলে আসছে। সো আপনি ইউ আর ভেরি রাইট। উনি যে কথাটা বললেন, আপনি অ্যাজ অ্যান ইকোনমিস্ট, আপনি বলেন তো যে উনি যে কথাগুলো বললেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে বন্ড আসতে হবে, এটা আসতে হবে, পুঁজিবাজারকে সম্পৃক্ত করে, আপনি বলতেছিলেন সেভাবেই, আপনার ধারণাটা কি? না, এখানে একটা জিনিস, যেটা অনেক সময় আমরা ভাবি যে পুঁজিবাজার দিয়ে খালি ব্যবসায়ীরা পুঁজি নিবে, পুঁজিবাজারটা শুধু ব্যবসায়ীদের জন্য তো না, বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের জন্য না, আমরা যারা ক্ষুদ্র সঞ্চয়কারী, তাদের জন্য, যারা এই যে দরিদ্র সীমার থেকে উপরে চলে আসছে, তারা সঞ্চয় করবে না, সেই সঞ্চয়ের বেনিফিটটা কোত্থেকে আসবে? সেই বেনিফিটটা আসবে যে আপনি সঞ্চয়টাকে তো আপনার ব্যাংকে রাখেন আর ফিনান্সিয়াল মার্কেটে রাখেন, কোনো একটা রাখতে হবে আপনাকে। সেখানে যদি আপনার হাই রিটার্ন না পান, এই যে ব্যাংকের কথা আসলো, যে ব্যাংকে আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন, তাহলে যে রিটার্নটা আসছে, সেই রিটার্নটা কিন্তু আপনার ম্যানেজ হয়ে যাচ্ছে। আমি তো সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনাকে তো অনেকগুলো আপনার ভেন্যু থাকতে হবে যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। ফলে আমি যখন চাকরিজীবী, তো আমি তো 5,000 টাকা সেভ করলে আমি কি একটা ইন্ডাস্ট্রি করতে পারবো না। ফলে এই পুঁজিবাজারটাকে বলে ফিনান্সিয়াল ডেমোক্রেসির জায়গা। যদি কোনো কারণে আমি দেখি যে আমার প্রফিট অনেক ভালো হবে একটা কোম্পানির, আমি নিজে একটা কোম্পানি করতে পারবো না, কিন্তু সেই কোম্পানির ছোট্ট একটা অংশ আমি কিনতে পারবো। কিনলে যদি সেই কোম্পানির যদি ভালো পটেনশিয়াল থাকে, যে সামনে খুব মুনাফা করবে, সেই মুনাফার একটা অংশ আমি নিতে পারবো। ফলে আমার 16 কোটি মানুষের মধ্যে যারা সঞ্চয় করছে, কেউ হয়তো সরাসরি সঞ্চয় করবে, চাল ডাল কিনে রাখবে, আলু কিনে রাখবে, পেঁয়াজ কিনে রাখবে, কেউ হয়তো ব্যাংকে রাখবে, কেউ হয়তো চাইবে যে আমি একটু রিস্ক নিব, কিন্তু আমি ইনভেস্ট করবো। তো তার তো কোম্পানি করার দরকার নাই। যখন ভালো কোম্পানি আসবে, সেই কোম্পানির একটা অংশের শেয়ার আপনি 10 টাকা শেয়ার কেন করেছেন, 100 টাকার শেয়ার কেন করেছেন, এত ছোটো করে কাটার কারণটা কি? কারণটা এই যে যাতে করে আপনার একেবারেই যারা ইনকাম কম, তারাও যেন আপনাদের সঞ্চয়টা দিয়ে এই মার্কেট থেকে সুবিধা নিতে পারে। ফলে এই যে বললাম ফিনান্সিয়াল ডেমোক্রেসির জায়গাটা এটা। ফলে আপনার এই পুঁজিবাজারটা আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশ গভর্নমেন্ট টাকা রেজ করতে পারে, ঠিক আছে, আপনার ধরুন এই পাওয়ার সেক্টরের জন্য রেজ করতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, গভর্নমেন্টের অনেকগুলো ওয়ে আছে। গভর্নমেন্ট তো আপনি গত 1-2 বছর দেখবেন যে ব্যাংকের থেকে না নিয়ে কি করেছে, সরাসরি সঞ্চয়পত্র দিয়ে নিয়ে গিয়েছে। এখন 16 কোটি মানুষের সঞ্চয়, এই সঞ্চয়টা পড়াটা যেতে হবে বিনিয়োগে। কিভাবে যাবে, সেই চ্যানেলগুলোর মধ্যে আপনার মোস্টলি আপনার ব্যাংক কাজ করে। আর এই ফিনান্সিয়াল মানে মার্কেট যেটা বলি আমরা, ক্যাপিটাল মার্কেট, পৃথিবীর সকল দেশেই কম্পারেটিভলি একটু কম যায়। কম গেলেও আপনার ওই ক্যাপিটাল মার্কেটের যে নার্ভ, ক্যাপিটাল মার্কেটের যে মুভমেন্ট, সেটা দিয়ে বোঝা যায় যে অর্থনীতি কোন দিকে যাচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত যে এই ক্যাপিটাল মার্কেটের যে মুভমেন্ট, সেটা দিয়ে আমরা অর্থনৈতিক মানে যে পালসটা যেটা মাপতে পারি না।
কিন্তু আপনাকে হালাল ভাই এভাবে যদি বলি, আমি আপনার সঙ্গে একটুখানি করতেছি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা সারা পৃথিবীর যে ডেভেলপমেন্ট হয়েছে এই ক্যাপিটাল মার্কেট দিয়ে কিন্তু হয়েছে, ব্যাংকের পয়সা দিয়ে কিন্তু হয়েছে কি? পাশাপাশি আপনি কি বলেন, এত দীর্ঘমেয়াদী টাকা ব্যাংক কিভাবে দিবে? ব্যাংক তো ম্যাচ করতে পারবে না অ্যাসেট লায়াবিলিটি। সেটাই সেটার ক্ষেত্রে আপনার যেটা হয় যে আপনি দেখবেন যে পদ্মা সেতুর ক্ষেত্রে যেটা এসছে, তখন আমরা দেখলাম কি ওয়ার্ল্ড ব্যাংক লোন দেয় 0.5% এবং 40 ইয়ার্সের জন্য, রাইট? এখন আপনার ডেট কেন নেবেন না, আপনি ব্যাংক থেকে কেন নেবেন না? কারণ কোনো কিছু প্রবলেম হলে আপনার হবে কি, ব্যাংক সব কিছু লিকুইডেট করে আগে তার টাকা নিয়ে যাবে। আর যদি আপনি শেয়ার হোল্ডার নিতে পারেন, তাহলে শেয়ার হোল্ডার রিস্ক নিচ্ছে, তাহলে যে বিনিয়োগ করতে যাবে, যেটা কোম্পানিতে যাবে, সে যদি ব্যাংক থেকে না নিয়ে যদি শেয়ার হোল্ডার নিতে পারে, তারও সুবিধা সেটা। আর যদি ভালো কোম্পানি ভালো প্রফিট করে যে টাকাটা দিচ্ছে, তারও সুবিধা। ফলে আমি বলছি যদি গুড ম্যানেজমেন্ট হয়, গুড গভর্নেন্স থাকে, তাহলে এখান থেকে বেনিফিটটা কিন্তু আপনার সব পক্ষের। এক্স্যাক্টলি। যেমন পাশাপাশি দেখেন, আমি কিছু কিছু বিনিয়োগকারীকে চিনি যারা মানে মনে করেন 1 কোটি টাকা ইনভেস্ট করেছিল, আজকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে গিয়ে তাদের 15 কোটি 16 কোটি 17 কোটি টাকা হয়ে গেছে, আবার এক ক্লায়েন্টের হয়ে গেছে, বুঝলেন? তো এইটা তো হচ্ছে। আমরা দেখেছি 2010 সালে আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকো 670 টাকা ছিল, আজকে শেষে একটা 2500 টাকা। তাহলে চিন্তা করেন আপনার কোথায় চলে কত গুণ 5 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, যেখানে মার্কেট ক্র্যাশ করছে মোর দ্যান 50%, বাট তার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে ভালো শেয়ার 500 টাইমস। ভালো শেয়ার যেগুলো আছে এই মার্কেটে, আপনি 2010 সালের ক্রাশের আগে যে জায়গায় ছিল, আপনি কাউন্ট করে দেখেন, এই আপনার বোনাস টোনাস সবকিছু খাওয়ার পরে তারা কেউ কমে নাই, তারা অনেক বেড়েছে। ফলে ভালো শেয়ার যদি আপনি ইনভেস্ট করেন, মুশকিলটা এখানে, এটা নিয়ে আমরা একটা বিরতির পর আলোচনা করব। লং টার্ম চিন্তা করতে হবে হালাল ভাই, আমি বিরতির পর একটা আলোচনা করব যে এই যে ভালো শেয়ার বিচার করাটা, বাছাই করাটা আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটু মানে আছে। তারা সবাই দৌড়ায় কি, আমি 10 টাকার শেয়ারের মধ্যে 8 টাকার শেয়ারের মধ্যে 10 পয়সা বাড়লে আমি এত পাইতেছি, এই হিসাবটা আমি করব বিরতির পরে। কিন্তু আমার একটা বিরতিতে যেতে হবে। হ্যাঁ, তো আমরা বিরতির পরে আসে আপনার সঙ্গে আলোচনা করব যে আপনি তো বিদেশি, আপনার সঙ্গে ট্রানজ্যাকশন করে, বিদেশি বিনিয়োগ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব যে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরটা বাড়তেছে, ভালো গ্রো করতেছে, এক্সপোর্ট করতেছে, এবং লোকাল কনজামশনও আমাদের অনেক, কারণ 16-17 কোটি লোকের কনজামশন। এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলবো, আমি আরেকটু আলাপ করব যে আমাদের ইলেকট্রিসিটি নিয়ে, পাওয়ার নিয়ে। পাওয়ার তো আমাদের জনসংখ্যা যত বাড়বে তত আমার পাওয়ারের রিকোয়ারমেন্ট বাড়বে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত হবে পাওয়ারের রিকোয়ারমেন্ট হবে। কাজেই এই পাওয়ার সেক্টর এবং এই ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই দুটো সেক্টর নিয়ে আপনার সঙ্গে আলোপ করবো। আর স্যারের সঙ্গে আলোপ করবো হেলথের লোকে, যে আমাদের ইকোনমিক, আমাদের পুঁজিবাজারকে আমাদের মানে মেইন স্ট্রিম লাইনে কীভাবে আনা যায়। আমাদের সঙ্গে থাকুন, এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনার স্ক্রিনের নাম্বারে আপনারা আলোচনায় অংশ নিতে পারেন। একটা জিনিস কি মনে আছে আপনার, যে কয়েকদিন আগে বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমাদের একটা সেমিনার হয়েছিল, সেখানে মন্ত্রী কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলছেন, মাননীয় মন্ত্রী বলছেন যে আমাদের বিওআই আছে, বিওআই টেবিল চেয়ার নিয়ে বসে আছে, বিদেশি বিনিয়োগকারীরা কার কাছে আইসা বিনিয়োগ করার চিন্তা ভাবনা করে, আর সারা পৃথিবীর বিনিয়োগ করে, বিওআই গিয়ে মার্কেটিং করে সারা অন্যান্য দেশে গিয়া, ভাই তুমি আসো আমার দেশে, আসো এটা করো। আমাদের স্টক এক্সচেঞ্জকে সে তার সঙ্গে তুলনা করেছে, যে আমাদের স্টক এক্সচেঞ্জের সম্বন্ধে বলছে উনি যে আপনারা, আমার কাছে ব্যবসা আছে 45,000 কোটি টাকার ব্যবসা আছে, হয়তো আমাকে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে, অমুকে নিয়ে যাচ্ছে, আপনারা কেউ অ্যাপ্রোচ করেন না, আপনাদের মার্কেটিং নাই, আপনাদেরকে ঘরে কেউ নিয়ে যাবে না ব্যবসা, আপনাকে কেউ ব্যবসা দেওয়ার জন্য। আপনি তো আজকে ডাকছে আপনাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেই আলোচনা করার জন্য। জি, এখানে ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতে বলছিলাম যে আমরা যখন স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজবো, হ্যাঁ আমাদের এটা আছে সেটা আছে বলে বসে আছি, কিন্তু আমরা কিন্তু মার্কেটিংয়ে যাইনি। এই প্রথম দেখলাম নতুন সিও জয়েন করার পরে উনি ইনিশিয়েটিভটা নিয়েছেন এবং একটা কনসোর্টিয়াম করে তাদেরকে কনসালটেন্ট নিয়োগ করার পরে কিন্তু খুব দ্রুত অল্প সময়ের মধ্যে উনি জয়েন করার 3 মাস, হ্যাঁ 3 মাসের মধ্যেই কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন অ্যাপ্রোচ ডিফারেন্ট হয়ে গেছে। এখন আপনাকে যার দরকার সে গিয়ে ডোরে গিয়ে আপনি সেল করবেন আপনার প্রোডাক্ট। হ্যাঁ, তা আমাদের যে এত টাকা আছে, আমরা বলছি আমরা উঠিয়ে দিতে পারবো আমাদের স্টক, সেটা অ্যাপ্রোচটা তো করতে হবে ভালো ভালো কোম্পানির কাছে। আমরা অনেকদিন ধরে বলে আসছি যে আমাদের ভালো শেয়ার নাই বাজারে, ইউনিলিভারের মতো কোম্পানি লিস্টেড হচ্ছে না, সরকারি শেয়ার আছে, হ্যাঁ বড় বড় আছে, হ্যাঁ রাইট, বড় বড় যারা আছে তাদের কাছে আমরা নিজেরাও যাই না, আমরা খালি বসে থাকি যে এখান থেকে টাকা নিতে পারেন এটাতে। এই এই ইয়েতে কিন্তু আসলে কাজ হচ্ছে না। রেগুলেটর এসিসি যেটা করছে, তাদের নিয়ম কানুনগুলো আরও ফ্লেক্সিবল করে দিচ্ছে,
আরও যেন এখন যেমন বুক বিল্ডিং সিস্টেম Book করে building দিয়েছে। আগে সবাই বলতো যে আমি প্রাইসিং পাই না বলে আসি না, বাট এখন তো এটা ওপেন এখন তো আছে। ফ্রি করে দিচ্ছে। হ্যাঁ, তো সিস্টেম করে দিয়েছে, এখন আমাদের সেল করার দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের আর কি। তো আমার কাছে মনে হয় এই সেলিং অ্যাপ্রোচটা ঠিক মতো করলে আমাদের যেটা বড় চ্যালেঞ্জ, আমরা ভালো শেয়ার পাচ্ছি না বা ফান্ডগুলো সরকারকে আমরা দিতে পারছি না, এটা কিন্তু খুব শীঘ্রই ত্বরান্বিত করতে তবে হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, একটা কাউন্টার প্রশ্ন করবো অর্থমন্ত্রী সাহেবকে। সেটা হলো যে বাইরে গিয়ে আমরা এই মার্কেটিং করছি না বলে বাইরে থেকে আসছে না, বুঝলাম। 2010 সাল পর্যন্ত আমরা বাইরে গিয়ে এত মার্কেটিং করি না, বাইরে কেউ আসে নাই। এত ডিমান্ড ছিল যে আমরা সাপ্লাই দিয়ে কোলাইতে পারছিলাম না। এরপরে কী হলো, আমাদের সাপ্লাই এত আছে যে ডিমান্ড নাই। ডোমেস্টিক মার্কেটে যদি আপনার স্ট্যাবিলিটি না থাকে, আপনার যদি প্রাইসিংয়ে একটা স্ট্যাবিলিটি না থাকে, আপনার পলিসি যদি স্টেবল না হয় এবং পলিসি যদি আপনার ফ্রিকোয়েন্টলি আপনি চেঞ্জ করেন, তাহলে যারা ইন্টারন্যাশনাল যারা, তারা কিন্তু কনফিডেন্স পাবে না। ফলে আপনি নিজেকে প্রশ্ন করেন, অর্থ মন্ত্রণালয়ের যে রুলসগুলো ছিল, বিসিসিআই যে আপনার রেগুলেশনগুলো দিয়েছে, সেগুলো আপনি আগে আর পরে দেখেন। এখন বলছেন যে আপনার এন্টায়ার পেড আপ ক্যাপিটালের, টায়ার 1 ক্যাপিটালের 25%, সেটা আগের লায়াবিলিটিজ যে 10% যেটা, তার 0.5 পার্সেন্টেজ পয়েন্ট হয় অন অ্যাভারেজ। আরো কম হয়। আরও কম হয়। আরো কম। তাহলে আপনি একসময় বলছেন যে 10% যেতে পারবে ব্যাংকের, এখন বলছেন যে 0.5%-এরও কম যেতে পারবে। তাহলে আপনি যখন বাবলটা হয়েছে তার আগে আপনার এই মাথায় ছিল না জিনিসটা। ফলে আমি বলছি যে আপনি আগে এটা রোজগুলো আগে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, ডিবেট হয়েছে এবং এত ডিবেট হয়েছে যে এটা বাজারটাকে গলার চিপে ধরে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যে আলোচনাটা করতেছিলাম যে আপনার বলতেছিলেন যে নতুন প্রোডাক্ট, নতুন শেয়ার আসতেছে না। আপনার দেখেন কিউতে আছে কিন্তু 10-15টা কোম্পানি আছে, হ্যাঁ, বুক বিল্ডিংয়ে আছে, আপনার কাছেও যাচ্ছে, প্রতিদিন প্রসপেক্টাস দেখতেছেন, আপনারাও দেখতেছেন। কিউতে কিন্তু অনেকগুলো শেয়ার আছে। যদি এই যেভাবে আসতে থাকে, তাহলে কি আমাদের যে ডেপথ অফ দ্য মার্কেট, যে মার্কেটের যে ক্যাপিটালের ডেপথ, এতে কি এফেক্ট করে যাবে না? কোনো ভয়ের কারণ আছে? কোনো আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনো ভয়ের কারণ আছে। আমরা যখন গ্রামীণ ফোন আসছিল তখন কিন্তু সবাই ভয় পেয়েছিল, মার্কেট মনে হয় এই ধস নাম্বার একটা, রাইট? কিন্তু কই, আপনার সেই শেয়ার 70 টাকার শেয়ার তো 70 টাকা কোনোদিন আসে নাই, যেই প্রাইসে আপনার লিস্টিং হয়েছিল, তাই না? এটা আমরা দেখেছি। আমি ভাষার দ্বিমত পোষণ করবো, এটা আমার স্ট্রং পজিশন। এখানে যেটা হচ্ছে যে ভালো শেয়ার আসলে, হ্যাঁ, আপনার প্রাইস ফ্যাক্টর হয় না। আমাকে দেখতে হবে যে ইয়েস, আমি আমার রিটার্নটা ঠিক মতো পাচ্ছি কিনা, গভর্নেন্স ঠিক আছে কিনা, তার যে রিটার্ন দেওয়ার যে ট্রেন্ড, তার প্রফিটের ট্রেন্ড এবং গ্রোথ পোটেনশিয়াল, এগুলো যদি ঠিক থাকে, এরকম কোম্পানি এনিওয়ান ক্যান বাই। আপনি দেখেন 10 টাকার শেয়ার 2,500 টাকা 3,000 টাকায় আমাদের মার্কেটে বিক্রি হচ্ছে না। আপনি কিনতে পারবেন, অনেক শেয়ার কিনতেও পারবেন। হ্যাঁ, আমি আজকে সকালে দেখলাম যে বার্জার কেনার জন্য দেখলাম যে কী অবস্থা বাজারে, দেখি যে 2,485 টাকার নিচে কোনো বায়ার নেই। বাট গত সপ্তাহে ছিল 2,250 টাকা। এক সপ্তাহের মধ্যে 200 টাকা বেড়েছে, কিন্তু তারপরেও আমি দেখলাম যে কতগুলো সর্বোচ্চ 10টা কিনতে পারবেন। সো প্রাইস দিলেও আপনি কোয়ান্টিটি পাচ্ছেন না, বিকজ তার গ্রোথ এবং অন্যান্য যে ফান্ডামেন্টালগুলো এত ভালো আর কি। সেটা হলো ভালো শেয়ার, ভালো প্রাইসে। প্রাইস কোনো ফ্যাক্টর না, প্রাইস তো আপনার মার্কেটে ডিটারমাইন করে। হ্যাঁ, তো আমার কথা হলো ভালো শেয়ার আসলে আপনার যত টাকাই আসুক না কেন, মানুষজন ওখানে ইনভেস্ট করতে রাজি আছে। স্পেশালি যে ফরেনার, যারা ফরেন ইনভেস্টর, আমরা জানি যে মাল্টিন্যাশনালের বড় স্ট্রং একটা বড় জিনিস হচ্ছে যে তাদের ফান্ডামেন্টাল খুব স্ট্রং থাকে, তাদের কর্পোরেট গভর্নেন্স খুব ট্রান্সপারেন্ট থাকে, খুব ভালো থাকে। এই কারণে বিদেশিদের প্রথম ডিমান্ড হচ্ছে যে ফরেন এমএনসি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর দিকে তারা ইনভেস্ট করে। এবং আপনি দেখেন, যদি হোল্ডিং দেখেন, মোর দ্যান 50% হোল্ডিং দেখবেন প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের কাছে আছে। ওটা আপনি যেটা বলছেন, আপনার একটা হলো যে একটা দেশের ক্যাপিটাল মার্কেট চলবে, হাইলি ওয়েটেড থাকবে আপনার তার ডোমেস্টিক কোম্পানি যেগুলো, ঠিক আছে, মাল্টিন্যাশনাল থাকবে কিছু। এবং মাল্টিন্যাশনালগুলো আপনি দেখেন ফ্লোটিং শেয়ার কত, 5%, 10%। একে তো আপনার তাদের হলো যে আপনার ইয়েটা ছোটো, হ্যাঁ, তাদের যে স্ট্রাকচার ছোটো। তারপরে যদি আপনি 5%, 10% ফ্লোটিংয়ে রাখেন, কয়টা শেয়ার আছে যে কিনতে পাওয়া যায় না, কারণটা ওইটা। কিন্তু আপনি যদি একটা মার্কেটে যদি আপনি ভালো শেয়ারের কথা বলেন, আমি কিন্তু মনে করি যে ডেপথ বাড়ানোর জন্য ভালো শেয়ার দরকার, ভালো শেয়ার দরকার। আপনি বলছেন এই কথাটা, 40টা শেয়ার যদি আসে, এর মধ্যে যদি 2টা শেয়ার আমরা দেখি ভালো আর যে 8টির সাথে খারাপ, তাহলে একটা ভালো শেয়ার আসলে একজন বিনিয়োগকারী কীভাবে সাধারণ বিনিয়োগকারী, আপনি তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আপনি স্মার্ট, আপনার সেই নলেজ আছে, তাই না, আপনার সেই এক্সপার্টিসটা আছে, তারা কীভাবে বুঝে এটা ভালো শেয়ার। ফলে আপনি দেখেন যে কন্টিনিউয়াসলি যে শেয়ারগুলো এসছে, তার মধ্যে হার্ডলি 5% শেয়ার আপনি ভালো বলতে পারেন, আর 95% বা 90% ভালো শেয়ার না। তো এই ধরনের শেয়ার যখন আপনার একটা বাবল যখন ক্রাশ করে, তখন ওভার সাপ্লাই থাকে মার্কেটে, এবং বাংলাদেশে তাই হয়েছে, প্রত্যেকটা পৃথিবীর সব মার্কেটে তাই হয়, অ্যাসেট মার্কেটে। তো এখন ওভার সাপ্লাই হয়েছে, ওভার সাপ্লাই হওয়ার কারণে এখন আপনার দরকার ডিমান্ড। কিন্তু ডিমান্ড যদি না আসে, আপনি ভালো কোম্পানি নিয়ে আসলেন, সেই ভালো কোম্পানির শেয়ার দেখে যদি নতুন বিনিয়োগকারীরা এসে টাকা নিয়ে আসে, তাহলে অন্য কথা। আর নতুন বিনিয়োগকারী যদি মনে করে যে ওয়েট করি আমি দেখি, কারণ ভালো শেয়ার একটা আসছে, ওভারঅল মার্কেট যদি আপনার ভালো না থাকে, তাহলে সেখানে একটা ভালো শেয়ার নিয়ে আসলে আপনি যে কথাটা বললেন যে মার্কেট ঠিক করে প্রাইস, এটাই তো হওয়া উচিত। কিন্তু আপনি জাঙ্ক শেয়ার যেগুলো আছে সেগুলো যে আপনি এত হাই প্রাইস,
আপনারা জানেন, আমিও জানি যে এগুলোর প্রাইস অনেক হেলাল ভাই, আমি একটুখানি ডিফার করতেছি আপনার সঙ্গে, একটু সঞ্চালক হিসেবে আমার ডিফার করা উচিত না, আপনার কথা আপনি বলবেন, কিন্তু একটুখানি ডিফার করতেছি। আপনি বললেন যে মানে 2010 সালে ফ্লাড হয়ে গেছে শেয়ারে, তার জন্য মার্কেট ক্রাশ করছে। না না, ক্রাশ করার কারণে, ক্রাশ করার পরে এটা বলছে, পরে ক্রাশটা করানো হয়েছে কারণ হচ্ছে কি ডিমান্ড ওয়াজ দেয়ার, মানে সাপ্লাই কম ছিল। আপনি বলতেছেন সাপ্লাই বেশি ছিল, হঠাৎ করে রাতারাতি জীবন চলে গেলে কোনো, মানে বাবলটা এটাই, বাবলটা হলো ধরা হয়েছে তো একটা প্রতিষ্ঠানগুলোকে, সব প্রতিষ্ঠানকে বলা হয়েছে তোমরা 2000 সালের ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তোমরা তোমাদের ঘরে ফিরে আসো। ঘরে ফিরে আসো মানে কি 15%, যেটার মধ্যে 25%। আমার যেখানে 3,000 কোটি টাকা ইনভেস্ট করা, সেখানে আমাকে বলতেছেন 500 কোটি টাকার মধ্যে চলে আসতে। তা আমাকে একটা সেল প্রেশার তো আমাকে দিতে হয়েছে। আপনার টাকা তো আপনি বিনিয়োগ করেন, আপনি ব্যাংকের টাকা বিনিয়োগ করছে বলে ব্যাংক বলছে যে ভাই এত টাকা দাবি কেন নিয়ে আসো। পলিসি ভুলটাও ছিল, পলিসি ভুলের কারণে দেখেন পৃথিবীতে যত বাবল হয়েছে প্রত্যেকটাই পলিসি ভুলের কারণে হয়। আমেরিকাতে আপনার যে হাউজিং এর যে বাবলটা হয়েছিল পলিসি ভুলের কারণে হয়েছিল, বাংলাদেশে পলিসি ভুলের কারণে হয়েছে। এখন পলিসি ঠিক করতে গিয়েছে, তখন আপনার ডিমান্ডটা যেটা অযথা তৈরি হয়েছে সেটা আবার চুপসে গিয়েছে, কিন্তু সাপ্লাই কিন্তু অনেক চলে আসছে, 100% বোনাস, 50% বোনাস, রাইট, নতুন আইপিও আইসা কি হয়েছে 2010 সালে আপনার যে সাপ্লাই ছিল তার 3 গুণ সাপ্লাই এখন, অথচ আপনার ডিমান্ড 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। না, এটা হয়ে গেছে কি মানে কি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে বন্দি করে রাখা হয়েছে, সোকল কি এক্সপোজারের কথা মনে আছে পাশা সাহেব? কোনো আমরা মে মাস পর্যন্ত এক্সপোজার নিয়ে, এই যে এক্সপোজার নিয়ে আপনি যতবার টক শোতে আসবেন দেখবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে প্রশ্ন করেন যে কি ভাই আপনারা বাজারে আসেননি কেন? ভাই আমরা তো এক্সপোজারে বন্দী। হ্যাঁ, সেটা তো উঠে গেছে। তারা ওভার এক্সপোজ হয়েছিল বলে এক্সপোজারটা বন্দী হয়েছে। সেই ওভার এক্সপোজটাকে আপনি যদি একদিনে কভার করতে পারবেন না, সম্ভব না। এটাকে সফট ল্যান্ডিং করাইতেন। আপনি তো 6 বছর দিয়েছেন, সেই 6 বছরটা যদি 2010 থেকে দিতেন তাহলে মার্কেট টেরও পাইতো না। আমি তো এই কথাটাই বলছি যে যখন কমাতে গিয়েছে এখন আপনি যে এখন যে সময় দিচ্ছেন, আমি জানি যতদিন স্টেবল না হবে ততদিন কিন্তু ওনারা এক্সপোজার থেকে বেরিয়ে আসতে পারবে না। কেন? স্টেবল হলে বিক্রি করতে পারলে না সমস্যা হবে না, স্টেবল না হবে তো ওনারা বিক্রি করতে পারছেন না, বিক্রি করতে গেলে আপনার কী হবে, আবার প্রেশার তৈরি হবে। সেজন্য আমি বলছি একটা নর্মাল মার্কেটে এই টাইমটা দিতে হবে। যতক্ষণ মার্কেট নর্মাল না হচ্ছে ততক্ষণ এই টাইম যে দিচ্ছেন টাইমের মধ্যে তারা বেরোতে পারবে না। এটা আমি বলছি তাদের পক্ষ থেকে বলছি যে যেটা বাস্তবতা আর কি। ফলে এই নর্মাল টাইম না এখন বেড়ে গেছে অনেকেই। যাই হোক, আপনাকে আমি আরেকটা প্রশ্ন আসতেছে, সেটা হলো যে আপনি বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন পত্রপত্রিকা দেখলাম যে আমাদের লাস্ট ইয়ারের স্টক মার্কেটে যে বিনিয়োগ ছিল তার থেকে 20% ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, কি নতুন মানে ফান্ড ম্যানেজাররা আসতেছে নাকি আগের এরাই ইনক্রিজ করছে? নতুন কিছু ফান্ড ম্যানেজার আসে। আমরা জানি যে বিদেশি বিনিয়োগকারী বলতে যেটা বোঝায় যে তারা তো তাদের ওখানে মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডের একটা মেয়াদ থাকে 5 বছর, 7 বছর, 10 বছর। যখন ম্যাচিউর হয়ে যায় তখন তারা সেল করে এটা শেষ করে দেয়, আবার নতুন ফান্ড রেজ করলে অ্যালোকেশন হয়, অ্যালোকেশন তারা কিন্তু আবার দিতে থাকে। হ্যাঁ, তা আমরা আগে দেখেছি কিন্তু গত 1-2 বছর আগে 3 থেকে 4% ছিল টোটাল মার্কেট ক্যাপের তাদের পার্টিসিপেশন, এখন সেটা 7% হয়েছে। হ্যাঁ, তো অবভিয়াসলি তাদের ডবল হয়ে গেছে, মানে হচ্ছে যে প্রচুর পুরানো যারা আছে তাদের স্টেক বাড়িয়েছে, আরও নতুন ফান্ড নিয়েছে, আর নতুন যারা আছে তারা কিন্তু নতুন করে ইনভেস্ট করছে, দুটোই হচ্ছে। আমি জানি এই মাসে বাংলাদেশে বড় বড় ইনভেস্টর আসছে, আমার জানা মতে কমপক্ষে 15টা ইনভেস্টর আসবে শুধু অক্টোবর মাসে তারা ভিজিটে। আমিও এই কারণে আপনাকে প্রশ্নটা করেছি। যেমন ধরেন ইয়ের পর আমরা জানি যে গুলশানের যে ঘটনাটা ঘটলো, একটা গুলশান অ্যাটাকের পরে তারা কিন্তু একটু ব্যাকফুটে চলে গিয়েছিল, জাস্ট ওয়েট অ্যান্ড সি করছিল, মানে চলে যায় না বিকজ তাদের আমি যেটা জানতে পেরেছি যে তারা বলে আমরা তো পাকিস্তানে যাচ্ছি, ইনভেস্ট করছি, প্রচুর ইনভেস্ট করি ওখানে, তো ওখানে থাকা অবস্থায় এরকম প্রায় ঘটনা ঘটে। তোমাদের এখানে তো অনেক 15-20 বছর পর একটা হলো, এর আগে হয়েছিল 2-1 বছর আগে ছোট ছোট গুলশানে এবং দিনাজপুরে মনে হয়েছিল, তারপরে এরকম হলো বলে আমরা পাকিস্তানে যখনই যাই হয় আগের দিন বা পরের দিন হচ্ছে এটা, উই আর নট ওয়ারিড বিকজ আমরা দেখি যে আমাদের টাকাটা সেফটি আছে কিনা। রুলস রেগুলেশন যেটা দেহলাবি বলছিল, এইগুলো কোনো চেঞ্জ করে তুমি আমাকে আটকে দিচ্ছ কিনা, ইন্টেনশনটা দেখতে চাই আর কি। এই যে পাশাপাশি যে কথাটা বললো, আমি এক ফান্ড ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, ফান্ড ম্যানেজার আমাকে বারবার একটা কথাই বলছে, দেখো তোমার দেশে তো একটা ওয়ান্স ইন এ ব্লু মুন একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ফ্রান্সে হচ্ছে না, আমেরিকাতে হচ্ছে না, নিউ ইয়র্কের ওই যে নিউ ইয়র্কের পাশে সেদিন তো ট্রেনের মধ্যে উড়াই দিচ্ছে, তো ওরা তো ওইসব ওরা ওরিড। আমি এটা বলেছি যে ওইটা যদি আর না ঘটে তাহলে একটা ঘটনা একটুখানি তারা স্লো হয়েছে, আবার তারা
বিজনেসে ফিরে আসবে। এই তো ওই তো বললো না উনি 15 জন ফান্ড ম্যানেজার আসতেছে এই অক্টোবর মাসে শুরু। অক্টোবর নতুন ছাড়া তো সম্ভব না, 12টা যেভাবে বেড়েছে নতুন তো অবশ্যই থাকতে হবে। নিউ ফান্ড ইনজেক্ট হচ্ছে মানে ফরেন ভালো ফিল্ড, কারণ আমরা জানি ফ্রন্টিয়ার মার্কেট বাংলাদেশের মতো যারা আছে এখানে কিন্তু রিটার্ন অনেক হাই। আপনি ইউএসএ তে আমরা জানি তো আপনার গ্রোথ ইজ দেয়ার বাট রিটার্ন ইজ ভেরি, ইউরোপ এবং ইউএসএ তে কোনো রকম রিটার্ন নেই, 1.5-2% বেশি আপনি পাবেন না। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি। আমি আমার এখানে দেখেছি তারা কোনো ফান্ড ম্যানেজারের 20%-এর নিচে তাদের অ্যানুয়াল রিটার্ন নাই বাংলাদেশে। বাংলাদেশে একটা সুবিধা আছে, এক্সচেঞ্জ রেট কখনো তাদের ডিসফেভারে যায় না, রাইট, এটা গেলে তাদের ফেভারেই যায়। স্টেবল আছে, যেহেতু এখানে যারা রিটার্ন পাচ্ছে তার থেকে বেশি তারা নিতে পারে, কম নেয় না, কারণ এক্সচেঞ্জ রেটটা তাদের ফেভারে মুভ করে। এক্সচেঞ্জ রেটের কারণে এক সময় বিদেশি বিনিয়োগকারীরা কম আসতো, পুরো রিটার্নটাই তাদের ফ্ল্যাকচুয়েশনে চলে যেত। আমার ফান্ড ম্যানেজাররা তো ওয়েট করতে হবে তোমার রেট কি হবে না হবে, তোমাদের রুলস রেগুলেশন কখন চেঞ্জ করে ফেলাও। এখন তো এইটা চিন্তা করে না, একদমই চিন্তা করে না। এখন রিজার্ভটা হাই থাকাতে মানে ওরা ওইটা নিয়ে ফান্ড ম্যানেজার বিদেশি বিনিয়োগের মানে অনেকে মনে করে যে বিদেশি বিনিয়োগকারীরা চলে যাবে, হ্যান্ড করবে, দিস ইজ অল বুলশিট। এবং বিদেশি বিনিয়োগ আজ যে আসতেছে আপনার তো বাজার টেম্পটেড হয়ে যাবে। আমি এই কথা সব কথা বলি, কারণ হচ্ছে যে 15 জন ফান্ড ম্যানেজার আসা মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। ইন্টারেস্টটা কি পরিমাণ বুঝতে হবে, এটা ইন্টারেস্ট কত এলা বুঝতে পারেন। তো অবশ্যই ভালো শেয়ারের প্রতি এটা আমি শিওর। আনডাউটলি তারা তো অ্যানালাইসিস করে শেয়ার কেনে। তারা ফান্ড ম্যানেজার একটা ফান্ড ম্যানেজার করে কি জানেন, সে শেয়ারটা দেখে অ্যানালাইসিস করে, তারপরে সে কোম্পানিতে যায়, কোম্পানির পরিচালকদের সঙ্গে কথা বলে, ফ্যাক্টরি ভিজিট করে। এটা যে বোঝার জন্য যা করতে হয় তারা বোঝে, তারা মনে করে যে মালিকানা নিচ্ছে আর কি কোম্পানিটা। ইটস নট দ্যাট যে আমি গিয়ে পাশা সাহেবের অফিসে বসলাম, টাকা দিলাম ভাই কিনো, নট লাইক দ্যাট। আপনি দেখেন তারা এন্টার ডিউ ডিলিজেন্স করে তারপরে তারা ইনভেস্ট করে, টোটাল ডিউ ডিলিজেন্স করে, কারণ সেও তো ফান্ডটা আনছে আরেকজন বিনিয়োগকারীর কাছ থেকে, তাকে কৈফিয়ত দিতে হয়, তাকে জবাব দিতে হয়। 2010-এও ভালো শেয়ার যেগুলো আমরা মনে করি, এখনো মনে করি, মোটামুটি বেশিরভাগ মানুষ মনে করে, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গেইনে আছে এখন। যদি আপনি বোনাস এবং শেয়ারটা ধরেন, প্রত্যেকটা ভালো বোনাস আছে। ব্যাংকের ইন্টারেস্ট ধরলে আপনার দেখেছি সে প্লাসে আছে। এই কথা ধরা রাখাইছে কোথায়, যে যেগুলো জাঙ্ক শেয়ার আমি 3 মাসে অনেক নিয়ে বের হয়ে যাব, এই কথাতে আসতেছে। এই কথাতেই আপনাকে ক্লিয়ার করতে হবে এই কথাটা, পাশাপাশি কিছু শেয়ার করবেন। বাজারের একটা টেন্ডেন্সি হচ্ছে বড় শেয়ারগুলো, বড় শেয়ার বলতে ফান্ডামেন্টালি সাউন্ড শেয়ার যেগুলো আপনার লার্জ ক্যাপিটালের শেয়ারগুলো, এটাতে সাধারণ বিনিয়োগকারীরা, আমাদের দেশের সাধারণ বিনিয়োগকারীর ইন্টারেস্ট খুব লিটল। রিজনটা হচ্ছে, তাদের যুক্তিটা হচ্ছে যে আমি 200 টাকা 300 টাকা দিয়ে একটা শেয়ার কিনবো, আমি 100% ডিভিডেন্ড পাইলেই বাকি, তাতে আমি কত পাচ্ছি, হ্যাঁ আমার ইল কত। আর আমি যদি 10 টাকা দিয়ে, 12 টাকা দিয়ে, 11 টাকা দিয়ে, 9 টাকা দিয়ে একটা শেয়ার কিনি, তার যদি আমি মানে 10% পাই, তাতে আমার করে এই যে একটা যোগ হইতেছে, এবং এতে হাত পুড়ে যাওয়ার যে সম্ভাবনা অনেক বেশি, এবং তাদের যে পি রেশিও অনেক বাইরে যায়। হ্যাঁ, এই জিনিসটার ব্যাপারে যদি আপনারা দুজনে একটু ভূমিকা রাখেন, অ্যাটলিস্ট অন্তত সাধারণ বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে কোথায় যাওয়া উচিত এবং কীভাবে শেয়ার বাছাই করা উচিত। এটা যেটা হচ্ছে যে জাঙ্ক শেয়ারের কথা, যেটা হেলো অনেকবারই বলার চেষ্টা করতেছেন, যে আমি বলবো যে ইয়েস, এখানে তো আমাদের বিনিয়োগকারীরা, আমি বিনিয়োগ বলতে যেটা বুঝি যে 1 ইয়ার অ্যান্ড অ্যাভব যেগুলো আর কি, বাকিগুলো তো ট্রেড করবেন আপনি। হ্যাঁ, তো আমি বলবো বিনিয়োগের থেকে তাদের ট্রেডিং পোর্টফোলিওটা বেশি রাখে। হ্যাঁ, না রাইট, আমি দেখেছি আমার হাউসে দেখি 90% হচ্ছে আপনার ডে ট্রেডার। হ্যাঁ, ম্যাচুরিটিতে গিয়ে কোনটা টাকা পাবে সেটা চিন্তা করে, ছোট ক্যাপিটাল আগে দেখে, ক্যাপিটালটা ছোট কিনা, সো দ্যাট খুব কুইক বাড়তে পারে, এবং যেটা বললেন 10 টাকার কম কিনা, 1 টাকা বাড়লে 10% বেড়ে যায়। হ্যাঁ, 50 ও হিসাব করে 20 পয়সা বাড়লে তো আমার 2% পেয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, আমি যদি 50 পয়সা কমিশনও দিই, তারপর আমার 1.5% থেকে যায় 3 দিনে 1.5% হিসাব করে যেরকম কতবার করা যায়। রাইট, তো এইটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। আমি যতজনের সাথে কথা বলেছি, কেউ এটা বুঝে না, কেউ এখন পর্যন্ত প্রফিট করতে পারে না, নেট গেইন করতে পারে না। প্রফিট করে না কেউ, করে 2টা-3টা করে, আর 8টা-10টা আপনার লস করে। সো আলটিমেটলি কি দেখবেন 70% লাইক স্লট মেশিন। ব্রোকারেজ হাউস থেকে আছে এই জন্য, ডেটার জন্য। সবাই যদি আমরা বছরের প্রথমে কিনে আর বছর শেষে বিক্রি করি মনে করি, তাহলে ব্রোকারেজ হাউস বন্ধ দিতে হবে। না, ব্রোকারেজ হাউস বন্ধ আছে না, বিনিয়োগকারীদের স্বার্থে কথাটা। একটা ছোট্ট ইয়ে আছে, ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি, বলেন। জি, আচ্ছা, আপনারা এই অনুষ্ঠানে সব সময় আমরা দেখি যে জেনারেল ইনভেস্টররা ভালো শেয়ার কিনে না,
তারা ভালো শেয়ার ভালো দামে কিনতে পারে না, এগুলা বলেন। কিন্তু বাট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তো তারা তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারা নিজেদেরকে প্রফেশনাল হিসাবে দাবি করে। রাইট। তো এখন এই অ্যাসেট আপনার একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে দেখা যাচ্ছে যে এই ফান্ডটা 2009 আসে। তো এই ফান্ডের পোর্টফোলিওতে দেখা যাচ্ছে যে আপনার ব্যাক পিসি, গ্লাস পিস, মিডলাইন, স্কয়ার ফার্মা, অলিম্পিক এই ধরনের শেয়ার গুলো দেখতেছে হাইস্ট প্রাইসে কিনা। যে ফান্ড 6 বছর আগে আসছে, এই শেয়ার গুলোর দাম 6 বছর আগে কত ছিল? প্রিয় দর্শক, তারা কি- আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পারছি এবং আমি আপনাকে একটুখানি বলি যে আপনি অ্যাসেট ম্যানেজারের দিয়ে নিয়ে প্রফেশনালের উপর কথা বলেছেন। আমাদের দেশে আমি যদি এইভাবে বলি যে আমাদের যে ফান্ড ম্যানেজার বা অ্যাসেট ম্যানেজার এর সংখ্যা খুবই কম ছিল। এখন আমরা ট্রেন আপ হইতেছি, আমরা শিখতেছি, আমরা এখন জানতে পারতেছি। 2010 সালের ঘটনাটার মূলে শুধুমাত্র অ্যাসেট ম্যানেজাররা দায়ী না, এটার জন্য অনেক কিছু দায়ী, যেটা হেলাল সাহেবরে আমি কথার উত্তরে বলতেছিলাম। তাহলে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন যে আপনি বলবেন যে আমরা প্রফেশনালি আমরা শেয়ার সিলেকশনের কথা নিয়ে উনি কথাটা তুলছেন। তো এইটার জন্য আমরা দুঃখিত, কারণ হচ্ছে যে আমরা অ্যাসেট ম্যানেজার এদেশের যদি ভালোই থাকতো লাইক বিদেশের মতো বা মিউচুয়াল ফান্ড, তাহলে আজকে আমাদের এই দুর্গতি হতো না। যাই হোক, আপনাকে সহানুভূতি জানানো এবং দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নাই। আপনি কিছু বলবেন? আমি বলবো যে হ্যাঁ, ওই উনি যেটা বললেন যে উনি দেখতেই পাচ্ছেন কোনটা কত দামে কেনা আছে। তো আমি ইনভেস্ট করার সময় তো ওই জিনিসটাই দেখবো, কার পোর্টফোলিওতে কি আছে, এটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট দেখা যায়, এবং কি দামে কেনা আছে, কোন কোন শেয়ার আছে। আমি মনে করি ভালো শেয়ার হলেই, আমি নিজে তো প্রচুর, আমার টোটাল পোর্টফোলিও 30% আমি মিউচুয়াল ফান্ডে রাখি। হ্যাঁ, আমি দেখি যে কারা, আমি 8-10টা শেয়ার নিজে না কিনে প্রফেশনাল একটা আপনি কিনলেই জানেন হয়ে যাচ্ছে। এখন। এক্স্যাক্টলি, এখন তো দেখা যায় কিন্তু এটা। হ্যাঁ। তো এটা দেখে আপনি ইন্টারনেটে দেখে আপনি কিন্তু চয়েস করে দেখতে পারেন, এবং তার কত টাকা রিটার্ন দিতে পারবে ওটাও কিন্তু বোঝা যায়। ন্যাব যদি 10 টাকার উপরে থাকে, বোঝা যাবে এই টাকাটা সে, যেহেতু রুলসই আছে 70% আপনাকে ডিভিডেন্ড দিতে হবে, তো আমি ইজিলি ক্যালকুলেট করতে পারি যে কতটুকু তার ক্যাপাসিটি আছে। এবং আমাদের মার্কেটটা, মানে স্পেশালি মিউচুয়াল ফান্ড মার্কেটটা এত ইম্যাচিওর্ড, মানে যার কারণে আপনি দেখবেন যে ন্যাবের অনেক 30-40% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আমি ডবল বেনিফিট পাচ্ছি। একটা হচ্ছে ডিসকাউন্টে কিনে কম দামে কিনতে পাচ্ছি, 10 টাকা শেয়ার 7 টাকায় কিনছি, আর ওদিকে 10% ডিভিডেন্ড দেয়, তাহলে 7 টাকার উপর আমি 10 টাকা পাচ্ছি। দ্যাট ইজ মোর দ্যান 15%, যেটা আপনার এফডিআর এর 3 গুণের সমান। তো এইভাবে করে আপনি যদি দেখি যে ভালো শেয়ার যেখানে আছে, উই ক্যান ইজিলি ইনভেস্ট। ভালো ভালো মার্কেটে কিন্তু কোনো মার্কেট ক্যাপিটাল 30% এর নিচে মিউচুয়াল ফান্ড নাই। বাট আমাদের এখানে খুবই দুঃখজনক, এখন মাত্র 3-4% আমাদের হলো মিউচুয়াল ফান্ডের টোটাল মার্কেট ক্যাপ। সো এটা মনে হয় আমরা মার্কেট ম্যাচিওর করার সময়, যেটা আপনি বলছিলেন, ওই সময় আসলে 2009 সালে অত ম্যাচিওর লোক, স্কিল লোক আমাদের মার্কেটে ছিল না। এখন কিন্তু অনেকেই আসছে, কিন্তু বাবল ফেজে আপনার মিউচুয়াল ফান্ডকে কাজ করাতে পারবেন না। Right. কারণ শেয়ার যেমন বেড়ে যাচ্ছে, এক্সপার্ট লোক দরকার নেই তো। আমি আপনাকে যে কোনো শেয়ার কিনলে তো আপনি পয়সা আমি একটা কনফেস করতেছি, আমরা 94-এ আমরা প্রথম বিদেশি বিনিয়োগকারী এদেশে আসে। 94-এ আমাদের মার্কেট মানে সাইজ ছিল সো স্মল, তারা বলতো যে তোমরা তো পিনাটও না। এরপরে ক্যালকুলেশন কেমনে করতে হয় তারা আমাদের সঙ্গে বইসা আমাদেরকে স্টক মার্কেট শিখাইছে। হ্যাঁ, তো ফান্ড ম্যানেজার 94-এ আমাদের সত্যিকার অর্থে ছিল না এদেশে। এবং আমাদের দেশের যে ফান্ড ম্যানেজার হবে কেমনে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং বলতে আইসিবি ছিল একটা মাত্র ইনস্টিটিউশন। নিট পাকিস্তানে ছিল নিট, আর পরে আইসিবি কি ব্রিজ ফাইন্যান্সিং করতো, করে আর শেয়ার ছাড়ে দিত বাজারে। দিস ইজ দ্য সিচুয়েশন। ইউনিট ফান্ড করতে তারা এখন যদি মার্কেট স্টেবল হয়, তাহলে আবার কিন্তু আপনার এই যে মিউচুয়াল ফান্ডের যে মানে কার্যকারিতা, সেটা বাড়বে, এর প্রয়োজন বাড়বে। কারণ একটা স্টেবল মার্কেটে কিন্তু আপনি দেখেন যে হঠাৎ করে আমি কিনলাম, বেড়ে যাবে, আমি লাখ টাকা গেইন করে ফেলবো, এটা হবে না। তখন আপনার বুঝতে হবে যে আচ্ছা আমার টাকা রাখবো, কারা বুদ্ধিমান লোক আছে যারা ফান্ড ম্যানেজ করছে, তখন যাবে। এই যে একটা কথা বললো না, না একটা কথা বললো না যে আপনি যদি 5 টাকা যে 7 টাকা যে ইয়েটা আছে, মিউচুয়াল ফান্ডটা আছে, উনি কিনতেছেন এবং উনি দেখতেছেন যে কি কি আছে এবং কি আসবে, ক্যালকুলেট করে দেখতেছেন যে উনি 10% দিতে পারবে। 7 টাকায় কিনলে কত পার্সেন্ট আসতেছে? 15% আসতেছে। সাধারণ বিনিয়োগকারীরা করতে তো বলতেছে না, সাধারণ বিনিয়োগকারীরা আসবে আমাদের তো প্রফেশনালদের কাছে, প্রফেশনালদের কাছে আসবে, আয়সা বলবে আমাকে ক্যালকুলেট করে শিখায়। মার্চেন্ট ব্যাংক আছে, তারা তো রেডি টু তার মানে হলো তাদের কাছে আসবে যখন। কিন্তু আমি দেখছি যে 5 বছর আগে যেটা হয়েছে যে আরে আমি জাং শেয়ার কিনলেও তো বেড়ে যাচ্ছে, আমি
মোস্তাফার কাছে আমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে বারবার শেষ মোস্তাফা করার জন্য। যাওয়া দরকার কি? আলাল ভাই আমি আর পারতেছি না, পাশাপাশি আমাকে মাফ করবেন, আর আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা খুব একটা সুন্দর আলোচনায় ছিলাম, কিন্তু সময়ের অভাবে আলোচনাটা করতে পারি। আগামীতে ইনশাল্লাহ এই আলোচনাটাকে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে কি করে এই বাজার থেকে আপনার ব্যাংক ক্রেডিট চেয়ে অনেক বেশি মুনাফা নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।